আরে यार এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল, এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে। কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল। অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা। তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়। সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না, যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার্কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার্কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে।
হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গুলাব জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের, আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও, এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার, একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এসব, এই দেখো। আবে কি রে এইসব, আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে, সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো তাহলে? আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো यार, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি।
আবে ইয়ার অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপ রে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে। আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর, বলুন। গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি, ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে, আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে, যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা,
তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবনসঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে মা। কেমন আছিস মন্টু? আরে ভাই, আমার ভালো মন্দ এখন সব তোর হাতে। যখন থেকে তোকে 5টা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে। 50 লাখ টাকা দিয়েছি তোকে, কিন্তু 5 মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে 2টো পেজও লিখে দিসনি। সরি ইয়ার, রাইটার্স ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি, তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি। কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেবো নাকি, যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে? আই থিঙ্ক এটাই বেটার হবে। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলবি, কিন্তু একটা কথা বল, এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা? রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয়, তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায়? জোকস অ্যাপার্ট, বুক করে বলছি, দাঁড়া। হ্যালো মন্টু বাবু, প্রণাম। হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায়? আরে জনাব, আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে, তাই না? ঠিকই বলেছেন। কটা বাংলো বুক করবেন আপনি? একটাই চাই শর্মা, কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে। আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এমন একটা বাংলো দেখাবো না, দেখে চমকে উঠবেন, তাও সেটা অর্ধেক দামে। তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে ভাই। আরে স্যার, ওরকম কোনো সমস্যাই নেই, শুধু ওখানে একটা গাছ আছে, ওটার থেকেই একটু দূরে থাকতে হবে। আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি? আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন, কিন্তু মনে রাখবেন উনি কিন্তু খুব নামকরা রাইটার, কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার। আরে টেনশন নেবেন না মন্টু বাবু, আপনি পাঠিয়ে দিন ওনাকে, আমি দেখে নেব। প্রণাম। আরে বাবা মিশ্র বাবু, আরে নিয়ে নেবেন আপনার 200 টাকা আপনি। হ্যাঁ, আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাস্টমার এসেছে, টাকা কামাবো তারপর না দেবো আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম চৌধুরী। ওই মন্টু একটা... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন উনি আমাকে, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। চলুন যাওয়া যাক পাহাড়ের উপর, একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য, আসুন। পরে নিন চৌধুরী মশাই, ফর সেফটি। চলুন। আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম, চলুন। তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন। এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম, আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি। দারুণ বাইক এইটা। এই নিন চৌধুরী মশাই, চলে এসেছি, এইটা আপনার বাংলো। কেমন লাগলো বলুন এবার? মাইন্ড ব্লোয়িং, এরকমই তো জায়গা চাইছিলাম। আরে তাহলে তো কথা হয়েই গেল। এই নিন আপনার চাবি, আর ভিতরে চলে যান। আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি। ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন। কিন্তু 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 কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। কেন, ওখানে কোনো ভূত প্রেত থাকে নাকি? হ্যাঁ, তার থেকেও বড় কিছু আছে ওখানে। মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয়,
ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমি জিনিসপত্র নিয়ে আসছি। হ্যাঁ মন্টু, দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল। যদি তুই এখানে থাকতিস রে, স্বর্গ এটা, স্বর্গ। আচ্ছা চল ভাই, আমার মনে হয় ও এসে গেছে। আরে চৌধুরী, এসব কি করছিস তুই রে? গল্প লিখতে এসেছিস, ড্রয়িং করতে নয়। মনে হচ্ছে কোনো অন্য জানালার পাশে বসে লিখতে হবে। এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ মন্টু, বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি ভাই। এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি? কিছুই লিখতে পারিনি রে ভাই। এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে। সব জানালা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে। দেখ চৌধুরী, বন্ধুত্ব একদিকে, বিজনেস কিন্তু আর একদিকে। আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই। কখনো রাইটার্স ব্লগ, কখনো দারুণ জায়গা। এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে। এরকম বাহানা যদি তোকে করতেই হয় তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে। আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, তাও কম টাকায়। আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু। ওকে, কালকের মধ্যে কিছু শুরু করছি আমি। বাই। সরি গাছ বাবা, তোমাকে শহীদ হতে হবে। এইবার খেলা হবে। হ্যাঁ বলো শর্মা। আরে কি আর বলবো চৌধুরী মশাই, এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না? বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি, কিন্তু এই গাছটা খুব কদাকার। আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা। আমি এই গাছটা কাটতে যাচ্ছি। এই গাছটার যে মালিক, আমি তার সাথে কথা বলে নেব। আরে না না, এটা আপনি করবেন না চৌধুরী মশাই। এটা কন্ট্রাক্টেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না। আরে কি হয়েছে শর্মাজি, এটা তো একটা গাছ। ওটা গাছ নয় চৌধুরী মশাই, ওটা হলো জল জ্যান্ত, জীবিত। ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না, উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না। আমার কথা শুনুন, আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন। সরি শর্মা, গাছটা তো আমাকে কাটতেই হবে। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই দাঁড়ান, যাবেন না। ভাই চৌধুরী মশাই তো গেল। এত রক্ত কেন? তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না। আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো। একটা কথা জিজ্ঞেস করছি, আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে? আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই, আর তুমি আমাকেই মারছো। যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে? না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো? মাইন্ড ব্লোয়িং। আমি এখানেই থাকবে। তাহলে এই নিন চাবি, কিন্তু কিন্তু কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। আরে এমনটা কেন বলছো তুমি? কারণ ওই গাছটা জীবিত। বাবা, চলে যাও তোমার ধাবায়। আরে বাহ, বদমাইশ ভূত, তোকে কে বললো যে আমি আগে ধাবা চালাতাম? যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে। ও,
ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিক। তুমিও বরং একদিন এসো আমার জায়গায়। বাবা এখন যাও এখান থেকে। এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ দেব। আমি ভূত, তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। তুই কে হে বদমাইশ ভূত, যে আমায় এখান থেকে যেতে বলছিস? তুই কি আমার বাপ? না তো, চলে যা, আমি তোকে ভয় পাই না। মাথা খারাপ করো না, কেন আমার হাতে মরতে চাইছো? এখনো সময় আছে, চলে যাও। চুপ! না তরোয়ালের ধারকে না গুলির বৃষ্টিকে, এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে। আরে বাবা, ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ, ভেতরে এসে আমাদের বাঁচান। ও সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি এসে গেছি, আমি এসে গেছি, এসে গেছি। দেখেছি আমি দুটো স্বপ্ন, ভূতেদের হাতে আমি হারবো না। আমি এখানে, তুই কোথায়? ভূত 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 রাজা। আমাকে নিয়ে মজা করছো তুমি? এদের সাথে এবার তুমিও মরবে। ইয়া! ওম ডম ডম গিলা গিলা, হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি, এসেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, সোহা। তুই যেই হ আমার সামনে এসে দেখা দে। তোর গলায় যদি না আমার নাম ঝুলিয়ে দি, তাহলে আমার নামও ঝুমরু নয়, ঝুম 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 ঝুমরু। আয় রে! জিজু, এটা কি সত্যি কোনো তান্ত্রিক বাবা নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার? জুতে অ্যানিমেল থাকে মায়াঙ্ক, জোকার থাকে না। সরি দিদি, কনফিউজ হয়ে গিয়েছিলাম ওনাকে দেখে। চুপ করো, বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সর্বনাশ! আরে ওই বদমাইশ ভূত, পেছন থেকে কেন মারছিস? যদি সাহস থাকে সামনে থেকে মার। শুনতে পাচ্ছিস তুই বদমাইশ ভূত? সামনে আয়, নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে। আমি মোগলের মতো চিৎকার করব। বাঁচাও, বাঁচাও! ওরে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে দিল রে। ও মাগো! জিজু, দিদি, আমি কিন্তু বলে দিচ্ছি, এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে। এসব কি বলছো কি? উনি খুব শ্রদ্ধেয় মানুষ। উনি রেসপেক্টফুল নয়, উনি ফুল বাবা। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বদমাইশ ভূত। পুরো 2000 টাকার প্রশ্ন ইয়ার। ওম ভট ভটালিয়া, সামনে চলে আয় ভূত ছটপট। ওম ভট ভটালিয়া ভট স্বাহা। আয় আয় ভূত ছেলে, আয় আয়, আয় রে আয়, ভূতের ছেলে আয়। আজা 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 আজা। মনে হচ্ছে বাবা পাগল হয়ে গেছে। ঘুরিয়ে দিল আমাকে, ঘুরিয়ে দিচ্ছে আমাকে। ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে। ওরে আমার মাথাটা ভেঙে গেল রে বাবা। বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা, এই বদমাইশ ভূতটা তো আমার শরীরে 306টা হাড় ভেঙে দিল রে। কিন্তু বাবা, শরীরে তো 206টা হাড় থাকে। সেই তো, এই বদমাইশ ভূতটা
না জানে কোথা থেকে আরো 100টা হাড় ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আরে ভাই ঠিক আছে, কথা শুনিনি, করে ফেলেছি অন্যায়। প্রত্যেক মানুষই তো ভুল করে, এই বাবাও না হয় করে ফেলেছে, এটা কি এমন বড় কথা? কিন্তু তা বলে তুইও করবি? ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত, আর এই বয়সে তুই মারতে চলে এলি। একটু তো সম্মান কর বদমাইশ ভূত, কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা। যদি তোর মারবারই ছিল 2-4টে থাপ্পড় মেরেই তো থামতে পারতিস ভাই। এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই? থাপ্পড় মারাতে মজা হয় না বাবা, ধোলাই করলেই মজা আসে। আরে ওই বদমাইশ ভূত, না তুই আমায় মারছিস না নিজে মরছিস, কোনো একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ। অনেক নাম, আমার নামটা খারাপ করিস না। যাকে ছাড়, তুই এটা বল তুই চাসটা কি? আমার কথা শোনো। তো শোনাতেই তো বলছি রে ভাই, আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি? যা শোনাবার শুনিয়ে দে, তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না। একে ডাকো, একে ডাকো। এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবার। ভূত ভাই, তুমি দরজা খুলে দাও, আমি এই লোকটাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওরে আমার বদমাইশ ভূত, আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে, তাহলে আমায় কেন ফেলে দিলি? এই যে ও ধাবা চালানো বাবা, হতে পারে আমার শরীর নেই, কিন্তু বুদ্ধি এখনো আছে। আমি সব বুঝি, তুমি পালানোর তালে আছো। আরে একে তো আমি চিনি, উনি তো এই বাড়িরই ওনার। আরে চেনো যখন তো ডাকবে কবে? তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাপ। হ্যালো হ্যালো প্রকাশ বাবু, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন, দরকারি কাজ আছে। সরি, আমি একটা জরুরি কাজে আছি, বাই। ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তি গুপ্তধন পাওয়া গেছে। ও যদি না আসে তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে। হ্যালো প্রকাশ বাবু, সরি আমি আবার ফোন করলাম, কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি, কারণ এটা আপনার বাড়ি। তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি, যাতে সোনার উপর গয়না আছে। আপনি যদি না আসেন তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না। গুপ্তধন? না না, তোমরা ওখানেই থাকো, আমি আসছি। ওই তো এসে গেছে। কোথায় কোথায় গুপ্তধন? দিয়ে দাও আমাকে গুপ্তধন, দিয়ে দাও আমায় গুপ্তধন। এত তাড়া কিসের বাবা? কে? আমাকে চিনতে পারছো না বাবা? আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে, ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা? এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে, এবার তোমার পালা। আমাকে ছেড়ে দাও অমর বাবা, ছেড়ে দাও। কেউ কি নিজের বাপকে মারে? আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছই বা কেন? আমাকে একটু বাঁচাও। আরে এই লোভী মানুষ, ছেলে নিজের কথাই শোনে না, বাপের কথাই শোনে না, তো আমাদের কথা কি শুনবে? আরো একটা কথা, তুমি ওকে ভূত বানিয়েছো, এখন তুমি ভোগো। অমর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা। তুমি বাবা নয়, পাপী তুমি।
আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের। তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি, যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে 1 টাকাও নেবে না। তাহলে ভূতবাবু, আমার সংসার কিভাবে চলবে? আমি আছি তো। মেহুনা তো শাহরুখের ফিল্ম। আরে ভূতের বাচ্চা, ও সরি, ভূত তো আমি। আরে আমি আছি তো। আরে আমি আছি মানে আমি আছি, আমি সব সামলে দেব, তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, ভেরি নাইস। এই ভূত তো দেখি দানবীর কর্ণ, এ তো আমাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি। চলে যাচ্ছ? আরে দুষ্টু ছেলে, তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছো। ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও। তুমি কি করেছো? তুমি তো শুধু সিনেমার গান গেয়েছো। আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে। দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে, দেখো। ও নট টু ওয়ারি, চলে এসো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দেবো। সে যাই হোক, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো? না তো, ভয়ের চোটে মরেই যেত। তো আমি তো এসেছি, তার উপর তোমার কথা তো আমি শুনেছি। ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম? তুমি এমনি গলা ফাটিয়ে বলতে আমার কথা শোনো, আমার কথা শোনো, কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও তোমার কথা। আর ভাই, তোমার মুক্তির ব্যাপারও তো আছে। এরা তো আমায় 2000 দেবে, কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও। এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না। এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো। এদের দুজনের তো যা হোক কিছু হলো, কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল, অনেক কঠিন ছিল। সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ভূত ভাই, দিয়ে দিন না ওনাকেও কিছু। যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না, তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল। হাতটা সামনে বাড়াও। আমার হাত ভাঙার ইচ্ছে নেই তো, কারণ এর আগেই আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায়। হাত সামনে বাড়াও। এই 5টা কয়েন সোনার বাবা, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোনো সমস্যা হবে না। চলো, বাই বাই, টাটা, সায়োনারা, দানবীর ভূতের জয়। ঠিক আছে, এবার আমি আসি। ধন্যবাদ বন্ধুরা। এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে। চলো গিয়ে এবার শুয়ে পড়ো।
আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গেলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল, যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম? প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা। আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে?
সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। খোকা, ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো। আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি, আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই।
আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাই পাই জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে। আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 রক্ত। অমিত, কি হলো? রক্ত বাবা, রক্ত, তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্ত বমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল। স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল। পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। তাহলে হয়ে যাক হাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল।
ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা, বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে। চলে যাও এখান থেকে, চলে যাও, আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে সব কেন করছো? প্লিজ, তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি, চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে। আরতি, প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জব? আর আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু। সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না। আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম, কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি, প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা। কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনলো না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য
ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়লো, আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়। যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে।